নমস্কার, আমি জাহিরুল। শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ সংবাদ হলো জলপাইগুড়ির ঐতিহ্যবাহী লোটা দেবীর মন্দিরের সামনে নদীর ওপর তৈরি হলো ফুটব্রিজ। এবার আর বর্ষার সময় মন্দিরে পৌঁছতে দর্শনার্থীদের অসুবিধায় পড়তে হবে না। জলপাইগুড়ির রাজবাড়ী দিঘিতে পরিযায়ী পাখিদের আগমন বন্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমী মানুষেরা। এ বিষয়ে প্রশাসনকে উদ্যোগ নেবার আবেদন তাদের। আজ থেকে শীতের দাপট, দীর্ঘ কুয়াশা প্রত্যক্ষ করল জলপাইগুড়িবাসী। আজ থেকে উত্তরে শীতের দাপট, কুয়াশার চাদরে মোড়া জলপাইগুড়ি। ভোর থেকেই জলপাইগুড়ি, ময়নাগুড়ি, বানারহাট, ধূপগুড়ি সহ বিভিন্ন এলাকায় কুয়াশার চাদরে মোড়া। শীতের দাপট বাড়ছে। 11 ডিগ্রির আশপাশে তাপমাত্রা ঘোরাফেরা করছে, এমনটাই আবহাওয়া দপ্তর সূত্রে খবর। সামনেই বড়দিন, আর এই 25শে ডিসেম্বর উপলক্ষে বিভিন্ন চার্চগুলো সেজে উঠেছে। শরীর গরম করে নিতে আগুন পোহাচ্ছেন মানুষজনেরা। শীতের পোশাক ধারণ করে রাস্তায় বেরোচ্ছে সকলেই। শীতের আনন্দ লুটেপুটে নিতে জেলার পর্যটন স্থলগুলোতে পর্যটকদের ভিড় বাড়ছে। কেমন অনুভব হচ্ছে? হ্যাঁ, দারুণ। ঠান্ডা লাগছে? হ্যাঁ, ঠান্ডা লাগছে তো। ঠান্ডা লাগতেছে, ঠান্ডা লাগছে। হ্যাঁ, আজকে ঠান্ডা পড়ছে বেশি। আজকে ঠান্ডা পড়ছে, মেঘ করছে, হাওয়া করছে। হ্যাঁ, সেই ঠান্ডা পড়ছে আজকে। ঠান্ডা মানে শীত কি পড়ে গেল তাহলে? হ্যাঁ, শীত পড়ে গেছে তো। বাহ, পৌষ মাস পড়ে গেল, শীত পড়বে না? ঠিক আছে। কুয়াশা নাই, আগের মতো কুয়াশা নেই এখন? না, আগের মতো কুয়াশা কোথায় পড়ছে? অনুভব কেমন হচ্ছে এখন? হ্যাঁ, আজকে একটু ঠান্ডা পড়ছে। জলপাইগুড়িতে সেই ঠান্ডা না, এখন নাই, এখনো পড়ে না। কারণ আগে আমার মনে আছে, আমার বাড়ি অরিজিনাল বাড়ি তরুলপাড়া। তা আমি এসি কলেজে রাত্রে কমার্স পড়তে ভর্তি হয়েছিলাম। তরুলপাড়ার থেকে এসি কলেজ 7 কিলোমিটার প্রায়। একা রাত্রে এই অন্ধকারে যাইতাম। রাত 10টা ছুটি হলে পরে একা যাইতাম। তখন কি কুয়াশা, দেখাই যাইতো না এদিকে যায়। সেই কুয়াশা তো দেখতেই পাচ্ছি না এখন। প্রকৃতির কারণে, এই দূষণের কারণে হয়? হ্যাঁ, দূষণের কারণে মনে হয় তো সে হতে পারে। দূষণের কারণে গাছপালা কাইটা তো সব নেতারা বিক্রি করে দিচ্ছে, কাজেই ও তো হবেই। লাগারই নাই, অথচ প্রতি বছরই গাছ লাগানোর দরকার। প্রতি বছর জায়গার অভাব নাই, প্রচুর জায়গা আছে। ঠিক আছে, ধন্যবাদ। বকেয়ার দাবিতে জলপাইগুড়ি পাহাড়পুর মোড়ের জাতীয় সড়ক অবরোধ করল পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। জলপাইগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করল সিটু প্রভাবিত পশ্চিমবঙ্গ আশা স্বাস্থ্যকর্মী ইউনিয়ন। 2024 সালের ডিসেম্বর মাস থেকে তাদের ইনসেনটিভ বন্ধ বলে অভিযোগ। এ নিয়ে তারা বারবার স্বাস্থ্য ভবনে জানালেও সুরাহা হয়নি। সে কারণে বাধ্য হয়ে রাস্তা অবরোধ কর্মসূচি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের জলপাইগুড়ি জেলা সম্পাদিকা চুমকি দাস। এদিন দুপুরে জাতীয় সড়ক অবরোধের কারণে দূরপাল্লার যানবাহন বন্ধ হয়ে যায়। 15 মিনিট অবরোধ করার পর অবরোধকারীরা অবরোধ তুলে নেন। আটকে রাখলেন কেন সরকার? আমাদের জবাব চাই, জবাব দাও। ইনকলাব জিন্দাবাদ। বছরের পর বছর আমাদের বকেয়া কেন আটকে রাখার? তুমি জবাব চাই, জবাব দাও। এই স্বাস্থ্য অধিকারী কি স্বাস্থ্য ভবন কোনোখানে আমরা বাদ রাখিনি, এটা বলবো। আজকে এই দিনটার জন্য আমরা কোনোভাবেই দায়ী নই। আমরা বারবার বলেছি, পিএলআই থেকে শুরু করে নিয়ে আমরা অক্টোবর থেকে দিয়ে আমাদের ইনসেন্টিভ এখনো বাকি। সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই নিয়ে ইনসেন্টিভ বাকি। টাকার পরিমাণটা কত? সেই টাকার পরিমাণ এক একটা মেয়েকে আমরা 3,500 4,000 টাকা করে এক একটা মেয়ে, কেউ 8,000 টাকাও ইনসেন্টিভ নেয়, কিন্তু 5,250 টাকা আমাদের অনারারিয়াম। এই 5,250 টাকা দিয়ে নিয়ে সংসারে চালাতে গিয়ে নিয়ে আশাদের হেনস্থা হতে হচ্ছে। কিন্তু বকেয়া যে পারিশ্রমিকটা আমরা 20 to 21 পর্যন্ত আমরা সেটা দিয়ে দিই, আমাদের পরিশ্রমের টাকার ক্ষেত্রে নিয়ে এখন পর্যন্ত তারা সেটা দিতে অনীহা কেন? দীর্ঘ সময় ধরে নিয়ে আমরা স্বাস্থ্য ভবন, জেলা আধিকারিকের কাছে
কাছে এই বিষয় নিয়ে বহুবার কথা বলেছি। আমরা সেই জায়গাটার ক্ষেত্রে নিয়ে 26,000 টাকা বেতন, স্থায়ীকরণ, 10,000 টাকার পেনশন, বিভিন্ন ধরনের যে সরকারি স্কিমগুলো আছে সেন্ট্রাল গভর্নমেন্টের, সেই পলিসিগুলোর মধ্যে আমাদের প্রত্যেকবারের ক্ষেত্রে নিয়ে বলা হয় আপনি ইনক্লুডেড, পরবর্তী মাসে আবার চাওয়া হয় আপনি কোন বছরে সেটা। এগুলোর একটা রফা হওয়া উচিত, অনেক হয়ে গেল। এই সমস্ত দাবি দেওয়ার বিরুদ্ধে আজকের আমরা ডেপুটেশনগুলোর ক্ষেত্রে যখন আধিকারিকরাও সদুত্তর দিতে পারছেন না, আমাদের কাছে শেষ অস্ত্র এই অবরোধ কর্মসূচি জাতীয় সড়ক অবরোধ। কতজন হবে আশা জেলায়? জেলায় 17,000। জলপাইগুড়ির 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে আজ দেওয়াল অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। রংতুলি হাতে নিয়ে দেওয়াল অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ছোট থেকে বড় সকলেই। আয়োজনে 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটি। বিষয়বস্তু ছিল পরিবেশ। 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির উদ্যোগে পৌর উৎসব উপলক্ষে আজ দিশারি মোড় সংলগ্ন জেলায় স্বতঃস্ফূর্তভাবে দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতাটিতে বিভিন্ন জেলা থেকে আগত শিল্পীরা এসে অংশগ্রহণ করেন। বিষয়বস্তু ছিল পরিবেশ, আর পরিবেশকে রক্ষা করার জন্যই একটি বিশাল দেওয়ালের মধ্যে দেওয়াল অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছিল 24 নম্বর ওয়ার্ড। এই ওয়ার্ড উৎসবকে কেন্দ্র করে প্রতিযোগিতাটিতে অসংখ্য অঙ্কন শিল্পীরা এখানে অংশ নিয়েছিলেন। এটা তো জলপাইগুড়ি শহরে প্রথমবার ওয়াল আর্ট পেন্ট কম্পিটিশন, এটা জলপাইগুড়ি শহরে প্রথমবার। স্বাভাবিকভাবে এখানকার যে যারা শিল্পীরা রয়েছে তারা খুবই উৎসাহ এরকম একটা অভিনব উদ্যোগের জন্য। আর এখানে তো শিল্প যে মানে জলপাইগুড়ি বরাবরই শিল্পচর্চার একটা পীঠস্থান, সেইখানে দাঁড়িয়ে এই যে চিত্রশিল্পীরা নিজেদের স্বতঃস্ফূর্তভাবে নিজেদের প্রকাশ করতে পারছে, তো এর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই 24 নম্বর ওয়ার্ড পৌরসভাকে এবং তার সাথে সাথে সহযোগিতা উইন্স আর্টিস্ট গ্রুপ। এখানে মোটামুটি কতজন আসছে তুমি? প্রায় 22 জনের মতো, প্রত্যেকটা 22টা গ্রুপ রয়েছে। নিজের ইচ্ছা মতো? না, এখানে সাবজেক্ট রয়েছে এনভায়রনমেন্ট। আমাদের এনভায়রনমেন্টটা সাবজেক্ট রয়েছে, সেইটার উপরে বেস করে চিত্রশিল্পীরা যারা রয়েছে বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে এবং লোকাল আর্টিস্টও রয়েছে। সেখানে সবাই নিজেদের মতো এনভায়রনমেন্ট সাবজেক্টের উপর বেস করে ওয়াল আর্ট করে লাগছে সবাই। ভালো একটা নতুন অভিজ্ঞতা। ফার্স্ট টাইম এটা জলপাইগুড়িতে ওয়াল আর্ট কম্পিটিশন আয়োজিত করা হয়েছে। থ্যাংক ইউ উইন্স গ্রুপকে এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের দেয়াল অঙ্কন প্রতিযোগিতা চলছে 24 নম্বর পৌর ওয়ার্ড কমিটির ব্যবস্থাপনায় আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনারা জানেন যে আমরা বরাবরই পরিবেশগতভাবে মানুষকে সচেতন করবার চেষ্টা করি এবং নিজেরাও যাতে সচেতন থাকি তার বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আজকে এই ওয়ার্ল্ড কম্পিটিশনটা করাও সেই দিকে যে নিজেরা ভালো থাকবো, অন্যকেও ভালো রাখবো। আমাদের আজকে ওয়ার্ল্ড আর্ট কম্পিটিশনের বিষয়টাই পরিবেশ। পরিবেশগতভাবে যদি আমরা সবাই ভালো না থাকি এবং অন্যকে ভালো না রাখি তাহলে আমাদের পরিবেশ বিষিয়ে যাবে। আমরা যেমন খারাপ হবে, এর ফল আমাদের যে নেক্সট জেনারেশন আসছে তারা যাতে শুদ্ধ বাতাস পায়, ভালো জল পায়, পরিবেশটা যাতে ভালো থাকে, সে বার্তা দেওয়া কিন্তু একটা যে কোনো ওয়ার্ড কমিটির একটা বড় কাজ। রাস্তা ড্রেন পরিষ্কার করা, আলো জ্বালিয়ে দেওয়া, এগুলোই শুধু ওয়ার্ডের কাজ হতে পারে না। সেই চিন্তাভাবনা থেকে আজকে আমরা এই কম্পিটিশনের আয়োজন করেছি এবং 46 জন প্রতিযোগী এই কম্পিটিশনে অংশ নিয়েছে। কম্পিটিশনের মধ্যে দিয়ে পৌঁছে দিতে যাচ্ছি জলপাইগুড়ির সর্বত্র। কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের স্থায়ী পরিকাঠামো ও আদালত ভবন ঘুরে দেখলেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি অরিজিৎ ব্যানার্জি। আগামী 17 জানুয়ারি জলপাইগুড়ি স্থায়ী আদালত ভবনের শুভ উদ্বোধন হতে চলেছে। সে কারণেই আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের পরিদর্শন। বিচারপতিদের সাথে ছিলেন হাইকোর্টের রেজিস্ট্রার ও জেলা শাসক এবং পুলিশ সুপার। 2019 সালে স্টেশন রোডে অবস্থিত জলপাইগুড়ি জেলা পরিষদের ডাকবাংলোতে অস্থায়ীভাবে আদালতের কাজ শুরু হয়। বর্তমানে পাহাড়পুর গ্রাম পঞ্চায়েতের 27 নম্বর জাতীয় সড়কের ধারে 40 একর জায়গায় প্রায় 500 কোটি টাকা ব্যয়ে গড়ে উঠেছে স্থায়ী আদালত ভবন। উদ্বোধনে উপস্থিত থাকার কথা রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, পাশাপাশি দেশের একাধিক হাইকোর্টের প্রধান বিচারপতি, রাজ্যের মুখ্যমন্ত্রী এবং অন্যান্য বিচারপতিদের।
এবার থেকে আর জলপাইগুড়ি লোটা দেবীর মন্দিরে যেতে কোনো সমস্যা নেই। নদীর ওপর তৈরি হলো ফুটব্রিজের, অপেক্ষা শুধু উদ্বোধনের। বিধায়কের নজরে ছিল লোটা দেবীর মন্দিরের যাবার পথ সহজ করা, বাস্তবে করে দেখালেন তিনি। অপেক্ষা শুধু উদ্বোধনের। লোটা দেবী মন্দিরের পথ হলো সহজ, এখানে যেতে হলে আর বর্ষার সময়ে নদী পারাপারের অসুবিধে নেই। তৈরি হলো ফুটব্রিজ। জলপাইগুড়ির বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মার সহযোগিতায় ও এনবিডিডির অর্থানুকূল্যে ফুটব্রিজ তৈরি হলো, বাকি শুধু উদ্বোধনের। রোজই এখন আসা যাওয়া শুরু হয়েছে পর্যটকদের। বহু প্রতীক্ষিত লোটা দেবী মায়ের মন্দিরে যাওয়ার ফুটব্রিজের নির্মাণ কাজ শেষ হয়েছে। জলপাইগুড়ি ঐতিহ্যবাহী মা লোটা দেবী মন্দিরে প্রতি বছর পুণ্যার্থীদের নদী পেরিয়ে যেতে হতো। 2021 সালের বিধানসভা নির্বাচনের প্রাককালে লোটা দেবী মন্দিরের সামনে করলা নদীর ওপর একটি ফুটব্রিজ নির্মাণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন ডাক্তার প্রদীপ কুমার বর্মা। বিধায়ক ডাক্তার প্রদীপ কুমার বর্মার প্রচেষ্টায় এবং উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের অর্থানুকূল্যে 2,56,47,000 টাকায় তৈরি হলো এই ফুটব্রিজ। এই ধরনের সেতু তৈরি হওয়ায় খুশি হয়েছেন সাধারণ মানুষ থেকে লোটা দেবী মন্দিরের পুরোহিত এবং কমিটির সদস্যরাও। এই তো সদ্য তৈরি হলো, এটা বিধায়কের কথায় হয়েছে। হ্যাঁ, এটা উনি যখন ইলেকশনে দাঁড়িয়ে এখানে আসছিলেন তখন ওনার খুব কষ্ট হয়েছে, বা উনি এসে যখন পূজা দিলেন তখন আমরা বললাম যে স্যার আপনি চেষ্টা করেন, যদি এখানে ইয়ে হয় তাহলে আমাদের ব্রিজটা হলে খুব সুবিধা হয়। তো আমাদের আপ্রাণ চেষ্টা, কমিটি খুবভাবে এটা চেষ্টা হচ্ছিল না, তারপর এটা বিধায়কের কথায় এখানে এটা স্যাংশন করলো, এটা কমপ্লিট হয়েছে। এর ফলে যারা দর্শনার্থী কতটা সুবিধা হবে, নদী পার হতে হবে না। এখানে তো মনে করেন যে আগে যা হতো, এখানে তো লক্ষ লক্ষ লোক দর্শনার্থী হতোই, এবার তো আরও আশা করছি আমাদের আরও মেলা খুব সুন্দর হবে, আর এমনকি খুব ভিড় এখানে হবে। এইখানকার মার বিশেষত্ব কি? মার বিশেষত্ব হচ্ছে যে আমাদের যেরকম এখানকার হচ্ছে লোটা দেবী, এই যে গাছটা দেখছেন, এখানে দুধ কলা দিয়ে মায়ের পূজাটা মেন। আর তারপরে হচ্ছে আমাদের ওই যে পুকুর পাড়ে আমাদের প্রথমে শুরুতে আমাদের পুজো হয়, প্রথমে গাছের গোড়ায় পুজো হয়ে যাওয়ার পরে তারপরে পুকুরে পূজা হয়। পুকুরে যেটা আগে বাসনপত্র উঠতো, বড় বড় মাছ ছিল, কচ্ছপও এখনও কিছু আছে। কচ্ছপ আছে এখনও আছে। কীভাবে কচ্ছপদের রক্ষণাবেক্ষণ হচ্ছে? রক্ষণাবেক্ষণ বন দপ্তর থেকে আসে, হ্যাঁ, আমাদের সাথে যোগাযোগ রাখছে, আমরা যেভাবে ওনাদের সহযোগিতায় আমরা চলছি। কি নাম আপনার? আমার নাম সুশান্ত চক্রবর্তী। এখন সহজভাবেই মানুষ আসতে পারবে? এখন সহজভাবে আসতে পারবে, এমনকি সবার এখন ইয়ে হয়েছে, এখন যেহেতু ব্রিজটা কমপ্লিট হয়ে গেছে, এখন রোজ দিনই মোটামুটি ভক্তবৃন্দ আসছে এখানে পুজো। তো এই যে সেতুটা হবার ফলে কতটা সুবিধা হলো এবং কার তরফে করলো? এটা রাজ্য সরকারের তরফে হলো, এনবিডিডির পক্ষ থেকে। হ্যাঁ, আর এটা হওয়াতে সুবিধার মাত্রা বলা যাবে না। যেমন আমাদের চ্যালেঞ্জ ছিল একটা লোককে পার করা, এখন যেমন সহজে সকালে দেখলাম, আসছিলাম মন্দিরে প্রচুর গাড়ি দাঁড়ায় আছে, পূজা দিচ্ছে, ভক্তরা খুব খুশি দেখে, এমনি আমাদের পরিবেশ দেখেও খুব খুশি। আর ব্রিজটার কথা তো বলাই যাবে না। এটা এমএলএ কতটা সাহায্য করছে? এমএলএ সম্পূর্ণটাই সাহায্য করে, সম্পূর্ণটাই উনি সাহায্য করছে। রাজ্য সরকার অবধি পৌঁছানোর সম্পূর্ণ ব্যবস্থাটাই উনি করছে, আমাদেরকে কোনো সমস্যাই সম্পূর্ণটা উনিই করছে। জলপাইগুড়ির যে বিধায়ক বর্মা সাহেব, উনি সম্পূর্ণটা করছে। নিজে পূজা দিতে আসলে এসে কষ্ট হয়েছিলেন? হ্যাঁ, আশা করছি আমরা, আমাদেরকে এখনও সময় সূচি বলে নেই, নিশ্চয়ই বলবে, তখন যেটুকুন করার আমরা করব। আর আমাদের পূজা হলো ফেব্রুয়ারির 1 তারিখ, মাঘী পূর্ণিমাতে। আমার নাম অরুণ কর, পূজা কমিটির সদস্য। আমাদের জলপাইগুড়ি সংলগ্ন যে লোটা দেবীর মন্দির, তা ভীষণই পুণ্যার্থীদের জন্যে ভীষণই জাগ্রত মন্দির বলেই পরিচিত। কিন্তু তার সেখানে পৌঁছবার জন্যে যে অ্যাপ্রোচ রোড, সেটা করলা নদীর উপর দিয়ে যেতে হয় বলে নানা রকম অসুবিধা হতো পুণ্যার্থীদের। সেই জন্যে আমার একটা প্রজেক্ট ছিল স্বপ্নের, যে যাতে করে ওই করলা নদীর ওই জায়গাটায় একটা ব্রিজ বা সেতু নির্মাণ করে ওখানে পুণ্যার্থীদের জন্যে যাতায়াতের সুবন্দোবস্ত করা, এবং সেটা আজকে সফল হচ্ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। জলপাইগুড়ির রাজবাড়ি দিঘিতে আর পরিযায়ী পাখির দেখা মিলছে না, তাই বাড়ছে পরিবেশ প্রেমীদের উদ্বেগ। একসময় জলপাইগুড়ি রাজবাড়ি দিঘি ছিল পরিযায়ী পাখিদের অন্যতম আশ্রয়স্থল। 5 কিংবা 10 বছর আগেও শীত পড়লেই এই দিঘির জলে ধারে ভিড় জমাতো বিভিন্ন প্রজাতির অতিথি পাখি। কিন্তু সময় বদলেছে, এখন সেই চেনা দৃশ্য প্রায় অতীত। বহুদিন ধরেই রাজবাড়ির দিঘিতে আর দেখা মিলছে না পাখিদের সেই মৌসুমি আগমন। স্থানীয় পরিবেশ প্রেমীরা বলছেন,
নানা কারণেই কমে এসেছে পাখিদের বিচরণ। সম্প্রতি দিঘিকে ঘিরে সরকারিভাবে সৌন্দর্যায়ন হয়েছে, তৈরি হয়েছে পার্ক, বেড়েছে মানুষের আনাগোনাও। নির্জনতার অভাব, শব্দ দূষণ ও অতিরিক্ত ভিড়ের কারণে পাখিদের স্বাভাবিক বাসস্থান ব্যাহত হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। জলপাইগুড়ি সায়েন্স অ্যান্ড নেচার ক্লাবের সম্পাদক ডক্টর রাজা রাউত এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি জানান, কয়েক বছর আগেও রাজবাড়ী দিঘিতে পরিযায়ী পাখিদের দেখা মিলত, এখন আর তেমনটা হয় না। এটা অত্যন্ত দুঃখজনক। সৌন্দর্যায়ন অবশ্যই ভালো, কিন্তু তা যদি পরিবেশের পরিপন্থী হয়ে দাঁড়ায় তবে আমাদের ভাবতে হবে। ডক্টর রাউতের দাবি, পাখিদের খাদ্যের প্রাকৃতিক উৎস কমে গেছে। অন্যদিকে পার্কে প্রতিদিন প্রচুর মানুষ, বিশেষ করে ছেলে মেয়েদের ভিড় থাকে। এই অনবরত মানবিক কর্মকাণ্ড পাখিদের স্বাভাবিকভাবে আসতে বাধা দিচ্ছে। এছাড়া দিঘির জলে ক্রমবর্ধমান দূষণ, প্লাস্টিক ও নোংরা আবর্জনা ফেলার প্রবণতাও তাদের আগমন ব্যাহত করছে। তিনি আরও বলেন, রাজবাড়ির দিঘি আমাদের ঐতিহ্যের অংশ। প্রশাসন ও নাগরিকদের সম্মিলিত উদ্যোগে পরিবেশকে পাখিবান্ধব করে তুলতে হবে। তাহলেই হয়তো আমরা আবারও দেখতে পাব শীতের সকালে সেই চেনা ডানার ফড়িং। স্থানীয়রা মনে করছেন, পরিবেশ রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া গেলে রাজবাড়ী দিঘি আবারও তার পুরনো রূপ ফিরে পেতে পারে, আর তাতেই ফিরতে পারে বহুদিনের হারানো সেই অতিথিরা, পরিযায়ী পাখিরা। হ্যাঁ, এটা ঠিক কথাই যে রাজবাড়ী দিঘি, যেটা অ্যাকচুয়ালি বড় দিঘি আর কি, সেই দিঘিতে আজ থেকে ধরুন এক দশক আগে বা 5-7 বছর আগেও কিন্তু প্রচুর পরিযায়ী পাখি আসতো। এত বড় দিঘি শহরের মধ্যে কিন্তু আর একটিও নেই। ফলে এত বড় দিঘি আছে, কিন্তু খুব দুর্ভাগ্যবশত যে কয়েক বছর থেকে সেটাকে আমরা দেখছি না। পরিযায়ীরা তো নয়ই, স্থানীয় কিছু পরিযায়ী পাখিরা আসে, তার মধ্যে ওই যেটাকে আমরা সারালি বলি আর কি, হাঁস, যেটা মোটামুটি সারা বছরই কম বেশি এদিকটা থাকে, তাদেরকে একটা বড় অংশ দেখা যাচ্ছে। কিন্তু প্রকৃত অর্থে যাদেরকে আমরা পরিযায়ী বলে জানি, অর্থাৎ দূর দূরান্ত থেকে যারা আসতো, সেই ধরনের পরিযায়ীদেরকে দেখতে পাচ্ছি না। এটা কিন্তু আমাদের কাছে খুব অত্যন্ত দুঃখজনক ঘটনা। এবং আগামীতে এটার অনেকগুলো কারণ আছে, যেটাতে মনে করা যেতে পারে যে এইসব কারণে হতে পারে। প্রথমত দেখুন, এইটাকে ঘিরে একটা সৌন্দর্যায়ন করার ব্যবস্থা হয়েছে, এটা ঠিক কথাই, কিন্তু সৌন্দর্যায়ন করাটা প্রয়োজন আছে, কিন্তু সেটা পরিবেশের পরিপন্থী যেন না হয়। আমার মনে হয় যে রকমভাবে সৌন্দর্যায়ন করার একটা প্রচেষ্টা হয়েছে, সেখানে কোথাও একটা খামতি রয়েছে, এবং এই খামতির জন্যই কিন্তু এই সমস্ত পরিযায়ীরা আজকে তারা মুখ ফিরিয়ে নিয়েছেন আমাদের এখান থেকে আসাটা। ফলে এইখানে যেমন ওদের যা খাবার, যে খাদ্য, সেইগুলোর অভাব আছে নিঃসন্দেহে। তাদের শ্যাওলা, ছোট গুগলি, ছোট বড় মাছ যেগুলো তারা খেত, সেই ধরনের খাদ্যের অভাব ঘটছে আমার মনে হয়। তো এইটার কারণে তারা মুখ ফিরিয়ে নেওয়া যেতে পারে। আরেকটা বিষয় দেখবেন ইদানিংকালে খুব বেড়েছে, যে প্রচুর লোকজন, মানে এই সৌন্দর্যায়নের নামে পার্কের চারপাশে প্রচুর ছেলেমেয়ে, বিশেষ করে আমি দেখি অল্প বয়সী ছেলেমেয়েরা অনেক বেশি করে ঘোরাফেরা করে। ফলে এতেও কিন্তু তাদের যে নিজস্ব একটা সিস্টেম ছিল, সেটার মধ্যে একটা ব্যাঘাত ঘটছে। কোথাও বা তারা চারিদিকে বেশি ভিড় হওয়াতে জায়গাকে ঘিরে নিয়ে তাতে পাখিরাও অনেকটা ভয় পাচ্ছে, সে কারণেও নাও আসতে পারে। ফলে মোটের ওপর এই এলাকা থেকে পাখি এখন আস্তে আস্তে উধাও হয়ে গেছে, সেটা আমাদের জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং আমি মনে করি যে প্রশাসনকে এই বিষয়টা নিয়ে একটু ভাবা দরকার আছে, যাতে করে ওদেরকে আবার ফিরিয়ে আমরা আনতে পারি। হ্যাঁ, অবশ্যই এটা একটা বড় কারণ এই আবর্জনাগুলো পড়ে থাকছে, এবং সেটা আমরা মানুষরাই এটা করছি আর কি। এবং তার জন্য যারা দায়বদ্ধ, যারা দেখভাল করার দায়িত্বে, তারাও নিজেদের গাফিলতি এখানে প্রকাশ করিয়ে দিতে পারছেন। স্বাভাবিকভাবে তারা উদাসীন রয়েছেন এই বিষয়ে, যার জেরে সেখানে এই জলাশয়েও কিন্তু প্রচুর দূষণ হচ্ছে। এবং এটাও একটা অন্যতম কারণ, যেখানে ওদের খাদ্যের একটা সম্পর্কের মধ্যে একটা বিচ্ছিন্নতা দেখা যাচ্ছে আর কি, সেখানে একটা দূষণ হচ্ছে, এবং সেটাও একটা অন্যতম কারণ ওদের এখানে না আসা। ফলে আমার মনে হয় এটাকেও অনতিবিলম্বে পরিষ্কার করে দেওয়া উচিত, এবং তার সংস্কারের ব্যবস্থা করা দরকার আছে। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। শহরে থানা মোড়ে দীর্ঘ 15 বছর ধরে নয়ন অপটিক্যাল জলপাইগুড়িবাসীকে দুজন বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা চোখের চিকিৎসা পরিষেবা দিয়ে চলেছে প্রতিনিয়ত। এখানে উন্নত মানের কম্পিউটার দ্বারা চক্ষু পরীক্ষা করে চোখের বিভিন্ন সমস্যা নির্ণয়, চোখের পাওয়ার মাপা, চোখের প্রেসার মাপা হয়। এছাড়াও এখানে রয়েছে ন্যায্য মূল্যে নিত্য নতুন ডিজাইনের চশমার ফ্রেম, গ্লাস এবং সানগ্লাস।
তাই বাচ্চা থেকে বয়স্করা চোখের যে কোনো সমস্যা অথবা চশমার প্রয়োজন আজই চলে আসুন নয়ন অপটিক্যাল থানা মোড়, জলপাইগুড়ি। ফোন নাম্বার 9932208885। কুড়িতম বিশ্ব ডুয়ার্স উৎসব শুরু হচ্ছে আগামী 30শে ডিসেম্বর থেকে, চলবে 10ই জানুয়ারি পর্যন্ত। এই উপলক্ষে 12 দিন উত্তরবঙ্গের বিভিন্ন নামিদামি খ্যাতিসম্পন্ন শিল্পীদের নিয়ে বিশাল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ডুয়ার্স উৎসব কমিটির তরফে সৌরভ চক্রবর্তী এদিন মাঠ পরিদর্শন করেন। তিনি বলেন, এখন জোর কদমে কাজ চলছে, সাজানো হচ্ছে মাঠের আশপাশের জায়গাও। এই উৎসবে থাকছে ইমন, নচিকেতা, দেবযানী, অন্বেষা সহ আরও বিভিন্ন খ্যাতিসম্পন্ন শিল্পীদের নিয়ে বিশাল সাংস্কৃতিক অনুষ্ঠান। ডুয়ার্স উৎসবের প্রস্তুতি প্রায় চূড়ান্ত। এখন পিডব্লিউডি কাজ করছে গত 3 দিন ধরে। আমাদের প্যান্ডেলের কাজ তো মোটামুটি দেখছেন অনেকটা দিয়ে এগিয়ে গেছে। পিছনে ডুয়ার্স কন্যা দেখা যাচ্ছে। আগামী 30শে ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি এই 12 দিন সারা উত্তরবঙ্গ এবং সারা বাংলা তথা আমাদের দেশের বাইরে থেকেও বহু মানুষ এখানে আসবে। তার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। আগামীকালকে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংও আছে এবং ডুয়ার্স উৎসবের সমস্ত কমিটি তারা কাজও শুরু করে দিয়েছেন। মাঠ তৈরি হয়ে গেলেই আমরা তারপরে মিটিংগুলো এখানেই করব। প্যান্ডেলের কাজটাও এবং স্টেজের কাজটাও প্রায় শেষের দিকে। ডুয়ার্স উৎসবের সর্বশেষ মানে এই কাজের একটা পরিস্থিতি কী দাঁড়াচ্ছে সেটা খতিয়ে দেখতেই আজকে আমি এসেছিলাম। দেখলাম কাজের গতি ভালো আছে। আলিপুরদুয়ারবাসীর জন্য সুখবর যে আমরা সঠিক সময়ে সুন্দরভাবে ডুয়ার্স উৎসব, এবার বিগত সমস্ত ডুয়ার্স উৎসবের যে ইতিহাস তাকে ছাপিয়ে গিয়ে ভালো হবে। মাঠের অবস্থা খুব করুণ ছিল। মাঠটাকে আমরা পুরো ডুয়ার্স উৎসব কমিটি এবং রাজ্য সরকার, পিডব্লিউডি, জেলা প্রশাসন মিলে মাঠটাকে পুরো আমরা ঠিক করে দিচ্ছি। আলিপুরদুয়ারবাসীকে ডুয়ার্স উৎসবের পরে আমরা একদম সবুজ মাঠ উপহার দেব, এটা আমরা বদ্ধপরিকর। বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে উত্তরবঙ্গ হরিজন সম্প্রদায়ের সঙ্গে মন্ত্রী বুলু চিকবরাইক আলোচনা করলেন। বাসফোর এবং হরিজন সম্প্রদায়ের মানুষদের সার্বিক উন্নয়ন নিয়ে একটি প্রতিনিধি দল রাজ্যের অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিকবরাইকের সঙ্গে দেখা করেন। এদিন ওই প্রতিনিধি দল মালবাজার শহরের উদ্যান সংলগ্ন এলাকায় মন্ত্রী তথা মাল বিধানসভা কেন্দ্রের বিধায়ক বুলু চিকবরাইকের কার্যালয়ে এসে দেখা করে তাদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলেন। আলোচনা শেষে উত্তরবঙ্গ বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার সোসাইটির কোর কমিটির সম্পাদক গৌতম বাসফোর বলেন, উত্তরবঙ্গের 8টি জেলায় প্রায় 36,000 হরিজন সাফাই কর্মী রয়েছেন। তাদের সার্বিক উন্নয়ন নিয়ে আমরা গতকাল উত্তরকন্যায় দেখা করেছিলাম। ওখান থেকে আমাদের অনগ্রসর শ্রেণী কল্যাণ মন্ত্রীর সঙ্গে দেখা করতে বলা হয়েছিল। সেই মতো আজ আমরা এসেছিলাম। মন্ত্রীর সঙ্গে অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলোচনা হয়েছে। আমাদের বিষয়গুলোর মধ্যে ছিল শিক্ষিত হরিজন সম্প্রদায়ের যুবকদের কর্মসংস্থান, মহিলাদের উন্নয়ন এবং আবাসন নির্মাণ। মন্ত্রী আমাদের কথা শুনেছেন এবং বলেছেন আমাদের বিষয়গুলো নিয়ে লিখিত আকারে জমা দেবার জন্য। আবাসন নির্মাণের জন্য জমি দেখতে বলেছেন। উনি ওনার তরফ থেকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন। আমাদের এই নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নর্থ বেঙ্গল 8টা জেলায় আছে। 8টা জেলায় আনুমানিক আমরা 36,000 আমাদের কর্মী রয়েছে। তো বর্তমানে আপনারা আশ্বস্ত, আগামী দিনে দেখবেন যে কি পরিলক্ষিত হচ্ছে, তারপরে আপনারা পরবর্তী স্টেপ? হ্যাঁ, আমরাও দুঃখিত যে আমরা অনেকটা দেরিতে এসেছি। মন্ত্রী সাহেব দুঃখ প্রকাশ করলেন। উনি বললেন জমিটা তোমরা খুঁজে বের করে রাখো এবং যেগুলো কাজ 1.5-2 মাসের মধ্যে তুলে দিতে পারবো সেগুলো আমি করে দিচ্ছি, তোমরা লিখিত আকারে জমা দাও। আপনার নাম? আমার নাম গৌতম বাসফোর। আমি নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার অর্গানাইজেশন কোর কমিটির সম্পাদক। আমার সঙ্গে উপস্থিত আমাদের সম্মানীয় প্রেসিডেন্ট, আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, দার্জিলিং জেলার সম্মানীয় সকলে এবং আমাদের এই মালবাজারের মনোজজি এবং প্রীতমজির উপস্থিতিতে আমরা আজকে সভাটা করি। আপনার নাম? সুরেন্দ্র রাউত, নর্থ বেঙ্গল বাসফোর অ্যান্ড হরিজন ওয়েলফেয়ার কোর কমিটি জেনারেল প্রেসিডেন্ট। 3 মাস ধরে চিতাবাঘের আতঙ্কে থাকার পর নকশালবাড়ির জাবরা ডিভিশনে অবশেষে আটক হলো চিতাবাঘ। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ির জাবরা ডিভিশনে অবশেষে খাঁচাবন্দি হলো চিতাবাঘ। দীর্ঘ 3 মাস ধরে চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিল ওই এলাকার চা বাগানের শ্রমিকেরা। শনিবার ভোরে
খাঁচায় চিতাবাঘ ধরা পড়তেই স্বস্তির নিঃশ্বাস ফেলেন শ্রমিকেরা। জানা গিয়েছে, চিতাবাঘের উপস্থিতিতে আতঙ্কিত হয়ে গত 13ই ডিসেম্বর চা শ্রমিকেরা বন দপ্তরের কাছে একটি স্মারকলিপি জমা দিয়ে চা বাগানে খাঁচা বসানোর দাবি জানান। শ্রমিকদের সেই দাবির প্রেক্ষিতে গত বৃহস্পতিবার পানিঘাটা বন দপ্তরের পক্ষ থেকে চা বাগান এলাকায় খাঁচা বসানো হয়। অবশেষে শনিবার ভোরে টোপে পড়ে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। সকালে খাঁচায় বন্দি চিতাবাঘটিকে দেখতে পেয়ে চা শ্রমিকরাই বন দপ্তরে খবর দেন। এরপর বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাবাঘটিকে উদ্ধার করে নিয়ে যান। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং পরে তাকে গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় স্বস্তিতে রয়েছেন চা শ্রমিকরা। তবে তাদের আশঙ্কা, চা বাগান এলাকায় আরও চিতাবাঘ থাকতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে ভবিষ্যতেও চা বাগান এলাকায় খাঁচা বসানোর দাবি জানিয়েছেন শ্রমিকরা। সপ্তম ইন্টার স্কুল টি10 ক্রিকেট টুর্নামেন্ট ফর স্কুল এমপ্লয়িজে চ্যাম্পিয়ন হল রাজারাঙ্গা হাই স্কুল। জলপাইগুড়ি ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে অনুষ্ঠিত ডিআই অফ স্কুলস রিক্রিয়েশন ক্লাবের ব্যবস্থাপনায় সপ্তম ইন্টার স্কুল টি10 ক্রিকেট টুর্নামেন্ট ফর হাই স্কুল এমপ্লয়িজদের আজকের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে পরস্পর প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল রাজারাঙ্গা হাই স্কুল বনাম বন্ধুনগর হাই স্কুল, যেখানে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর চ্যাম্পিয়ন হয় রাজারাঙ্গা হাই স্কুল। জয়ী দল ও রানার্স দল পায় একটি করে সুদৃশ্য ট্রফি। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য টুর্নামেন্ট সহ আরও বিভিন্ন পুরস্কার তুলে দেওয়া হয় খেলোয়াড়দের হাতে। সেরা ফিল্ডারের হাতে পুরস্কার তুলে দেন সৌম্যদীপ ঘোষ। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে ছাত্রছাত্রীদের মোবাইলের আসক্তি কমিয়ে মাঠমুখী করার বিষয়ে উৎসাহ দিতে এবং মানুষের সর্বাঙ্গীন বিকাশের সহায়তার জন্য এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা হয়ে থাকে। আমাদের ডিআই রিক্রিয়েশন ক্লাব জলপাইগুড়ি, আমরা প্রত্যেক বছরই জলপাইগুড়ির হাই স্কুলের শিক্ষক শিক্ষাকর্মী এদের নিয়ে একটা ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করি। এটা 2020 সাল থেকে হয়ে আসছে। এবছর 2025-এর শুরুতে একটা হয়েছে, এবার এটা 7th সেশন। তো এই খেলাটা সোমবার, আজকে ফাইনাল খেলা হয়ে গেল। দুটো টিম ফাইনালে উঠলো, রাজারাঙ্গা হাই স্কুল আর বন্ধুনগর হাই স্কুল। তো প্রতি বছরই এই খেলাটা হয়। বিশেষত শিক্ষকদের মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল রিফ্রেশমেন্ট এটা খুব দরকার। তার জন্যই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও প্রমোট করা উচিত। বর্তমান যে সমাজ, সেখানটায় সব মোবাইলে, আমাদের ছাত্রছাত্রীরা মোবাইলে আবদ্ধ হয়ে যাচ্ছে বেশি। এদেরকে খেলার মাঠে নিয়ে আসতে হবে। এক্ষেত্রেও শিক্ষকদের একটা অগ্রণী ভূমিকা থাকার দরকার বলে আমরা মনে করি। সেই কারণেই এই খেলার আয়োজন। আমরা স্কুলে যেরকম ছাত্রছাত্রীদেরকে নিয়ে খেলা করাই, পাশাপাশি ওরা যখন মাস্টারমশাইদের দেখে যে মাস্টারমশাইরাও খেলছেন, ওরা উৎসাহিত হয়। প্রত্যেকেরই উচিত এখন খেলার মাঠকে গুরুত্ব দেওয়া, কারণ যে সর্বাঙ্গীন বিকাশের জন্য, শিক্ষায় আমরা সর্বাঙ্গীন বিকাশের জন্য খেলার মাঠের একটা বিরাট গুরুত্ব আছে। তো সেই জন্যই আমাদের এই খেলার আয়োজন। এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। গতকাল গভীর রাতে অসমের হোজাই জেলায় রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল 8টি হাতির। ঘটনার তদন্তে বন ও রেল দপ্তর। অসমে ট্রেন দুর্ঘটনা, রাজধানী এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল 8টি হাতির। গতকাল গভীর রাতে অসমের হোজাই জেলায় ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা। সায়রং নয়াদিল্লি রাজধানী এক্সপ্রেসের সামনে আচমকা উঠে আসা হাতির দলে ধাক্কা লাগে ট্রেনটির। তীব্র সংঘর্ষে মৃত্যু হয়েছে 8টি পূর্ণবয়স্ক হাতির, আহত হয়েছে একটি হস্তি শাবক।
পরে বন দপ্তরের কর্মীরা শাবকটিকে উদ্ধার করে নিরাপদে স্থানান্তর করেন। রেল দপ্তর সূত্রে জানা যায়, দুর্ঘটনাটি শুক্রবার রাত প্রায় 2:17 ঘটে। মিজোরামের সায়রং থেকে রাজধানী এক্সপ্রেসটি নয়াদিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। হোজাইয়ের কাছে হঠাৎই ট্রেন লাইনের ওপর উঠে আসে হাতির দল। লোকো পাইলট জরুরি ব্রেক কষলেও সংঘর্ষ এড়ানো সম্ভব হয়নি। ধাক্কার জেরে ট্রেনের ইঞ্জিন সহ 5টি কোচ লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনায় যাত্রীদের কেউ হতাহত না হলেও ট্রেনের লাইনচ্যুতি এবং লাইনের ওপরে হাতির দেহাংশ ছড়িয়ে পড়ায় আপার অসম ও সমগ্র উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রুটে রেল পরিষেবা ব্যাহত হয়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যান রেল ও বন দপ্তরের ঊর্ধ্বতন আধিকারিকরা। ক্ষতিগ্রস্ত কামরাগুলি যাত্রীদের অন্য কামরায় খালি বার্থে স্থানান্তর করা হয়েছে। উল্লেখযোগ্যভাবে দুর্ঘটনাস্থলটিকে এলিফ্যান্ট করিডর হিসেবে চিহ্নিত করা নেই। তবু কিভাবে হাতির দল ওই রুটে এলো তা খতিয়ে দেখছে বন ও রেল দপ্তর। এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.9 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। জলপাইগুড়ির ঐতিহ্যবাহী লোটা দেবীর মন্দিরের সামনে নদীর ওপর তৈরি হলো ফুট ব্রিজ। এবার আর বর্ষার সময় মন্দিরে পৌঁছতে দর্শনার্থীদের অসুবিধায় পড়তে হবে না। জলপাইগুড়ি রাজবাড়ী দিঘিতে পরিযায়ী পাখিদের আগমন বন্ধ হওয়া নিয়ে উদ্বিগ্ন পরিবেশপ্রেমী মানুষেরা। এ বিষয়ে প্রশাসনকে উদ্যোগ নেবার আবেদন তাদের। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার। Preview.